এক ধনী বণিক একজন দরিদ্র যুবককে একটি বেকার ঘোড়া দিয়েছিলেন, শুধুমাত্র তাকে উপহাস করার জন্য। কিন্তু এই সিদ্ধান্তের জন্য তিনি সারা জীবন অনুতপ্ত ছিলেন। বণিক ফরিদের প্রাসাদ তার অসংখ্য আলোকসজ্জায় রাতের অন্ধকারকে চিড়ে দিচ্ছিল এবং ভেতরে হওয়া অনুষ্ঠানের শোরগোল শহরের দূর দূরান্তের গলি পর্যন্ত শোনা যাচ্ছিল। প্রাসাদটি ছিল অত্যন্ত চমৎকার এবং বিশাল। তার দেওয়ালগুলো ছিল উঁচু এবং মার্বেল পাথর দিয়ে সজ্জিত, আর তার লোহার দরজাটি এতটাই প্রশস্ত ছিল যে গাড়ি এবং ঘোড়া অনায়াসেই ভেতরে আসা যাওয়া করতে পারত। সেই রাতে ফরিদ তার প্রাসাদের দরজা শহরের বড় বণিক এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য খুলে দিয়েছিলেন, শুধুমাত্র এই জন্য যে তিনি তাদের কাছে নিজের সম্পদের মাহাত্ম্য দেখাতে পারেন। প্রাসাদের কেন্দ্রীয় প্রাঙ্গণে শহরের ধনাঢ্য ব্যক্তি ও বণিকেরা জমা হয়েছিলেন। ফরিদ এক রাজকীয় ভোজের আয়োজন করেছিলেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল নিজের অগাধ সম্পদের প্রদর্শনী। লম্বা টেবিলগুলো সুস্বাদু খাবারে ভর্তি ছিল, ভাজা দুম্বা, দুর্লভ ফল এবং রূপার বাসনপত্র যা জ্বলন্ত মশালগুলোর আলোকে প্রতিফলিত করছিল। ফরিদ মজলিসের প্রধান আসনে বসেছিলেন। তিনি সোনালি সুতোর কাজ করা দামেস্কি রেশমের আলখাল্লা পরেছিলেন এবং তার আঙুলে ছিল একটি ইয়াকুব পাথরের আংটি, যা ছিল একটি পাখির ডিমের সমান। যখনই তিনি তার খাদেমদের ইশারা করতেন বা অতিথিদের সাথে কথা বলতেন, তখন তিনি আংটিটি নাড়াতেন, যাতে চোখ আগে তার চকমকানি দেখে এবং কান পরে তার কথা শোনে। লোকেদের আলাপচারিতা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকল না, বরং ফরিদ নিজের অহংকারী বুদ্ধির সাথে কথাকে ঘোড়ার দিকে ঘুরিয়ে দিলেন। তার কাছে ঘোড়া শুধু সাওয়ারির মাধ্যম ছিল না, বরং সেগুলো ছিল তাজ বা মুকুট, যা দিয়ে তিনি তার আস্তাবল সাজাতেন। ফরিদ নিজের সুগন্ধি দাড়িতে হাত বুলিয়ে চড়া গলায় বললেন, হে সুধীবৃন্দ, ঘোড়া শুধু সাওয়ারির জন্য নয়, ঘোড়া হলো তার মালিকের আয়না। কথা বলে তিনি তালি বাজাতেই সজ্জিত আস্তাবলের দরজা খুলে গেল এবং ঘোড়ার রক্ষকেরা খাঁটি আরবি বংশের কয়েকটি ঘোড়া বাইরে নিয়ে এলো। এই দৃশ্যের জৌলুস দেখে উপস্থিত জনতা বিস্ময়ে শ্বাস বন্ধ করে ফেলল। ঘোড়াগুলোর পিঠ আয়নার মতো চকচক করছিল, মজবুত মাংসপেশি এবং বাঁকানো ঘাড়গুলো এমন লাগছিল যেন তারা অহংকারের ঝর্ণা থেকে পানি পান করেছে। যখন সবাই প্রশংসা ও তালি বাজানোয় মগ্ন ছিল, ঠিক সেই সময় প্রাসাদের বাইরের দরজায় একটি ছায়া দাঁড়িয়েছিল, অন্ধকারে যেখানে মশালের আলো পৌঁছত না। সে ছিল রিয়ান, ৩০ বছর বয়সের কাছাকাছি একজন যুবক, কিন্তু যে তাকে দেখত সে তাকে বৃদ্ধ মনে করত, কারণ সে জীবনের কঠোরতা খুব অল্প বয়সেই দেখে ফেলেছিল। তার পোশাক ছিল জীর্ণ, যা তার দুর্বল শরীরকেও ঠিকমতো ঢাকতে পারছিল না, আর তার চুল ছিল ধুলোবালি মাখা, যেন সে এক্ষুনি মাটির নিচ থেকে উঠে এসেছে। রিয়ান কোনো সাধারণ ভিখারি ছিল না যে রুটি চেয়ে বেড়াবে, বরং সে এই ঘোড়াগুলোকে একজন বিশেষজ্ঞ এবং প্রেমিকের নজরে দেখছিল, কোনো ক্ষুধার্ত বঞ্চিত মানুষের মতো নয়। তার চোখে পুরনো স্মৃতির ঝলক ছিল, যখন অতীতে তার কাছেও এমন সুন্দর সুন্দর ঘোড়া ছিল, কিন্তু সময়ের নিষ্ঠুরতায় তার সঙ্গীরা তার সর্বস্ব কেড়ে নিয়েছিল এবং সে গৃহহীন এবং নিঃস্ব হয়ে গিয়েছিল। একজন রক্ষীর নজর রিয়ানের ওপর পড়ল, যে নীরবে দাঁড়িয়েছিল। রক্ষী তাকে কঠোর ভাষায় ধমক দিয়ে বলল, দূরে সরে যা, তুই কি দেখতে পাচ্ছিস না যে এই জায়গা সম্মানী লোকেদের জন্য? এখান থেকে চলে যা এবং আর কখনো আসবি না। কিন্তু পাহারাদারের উচ্চৈস্বর ফরিদের মনোযোগ আকর্ষণ করল। তিনি আসলে এমন কিছু খুঁজছিলেন যা অনবরত প্রশংসার একঘেয়েমিকে ভেঙে দেয়, এবং তিনি নিজের মামুলি নিষ্ঠুর অভ্যাসে অতিথিদের বিনোদন দিতে পারেন। ফরিদ রক্ষীদের ইশারা করে থামতে বললেন। তারপর উচ্চস্বরে, যা মজলিসে উপস্থিত সবাই শুনতে পেল, বললেন, ছেড়ে দাও ওকে, আমাদের অতিথিকে ভেতরে আসতে দাও। মনে হয় ও ঘোড়ার খুব শৌখিন। রিয়ান ইতস্তত পদক্ষেপে সামনে এগিয়ে গেল। যখন সে প্রাঙ্গণের একেবারে মাঝখানে পৌঁছল, তখন ফরিদ একটি শীতল প্রাণহীন অট্টহাসি দিলেন এবং ব্যঙ্গাত্মক সুরে বললেন, স্বাগতম হে মহান বণিক, আমি তোমার চোখে একজন সাওয়ারির ঝলক দেখতে পাচ্ছি। তো তুমি কি আমাদের কেনাকাটায় হারিয়ে দিতে এসেছ, নাকি আমাদের ঘোড়সাওয়ারির আদব শেখাতে এসেছ? অতিথিরা মেজবানের তোষামত করতে গিয়ে জোরালো অট্টহাসি দিলেন, কিন্তু রিয়ান নীরব রইল। সে ফরিদের দিকে স্থির ও শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকল, যা ধনী বণিকের রাগ আরও বাড়িয়ে দিল। ফরিদ রিয়ানের কাছ থেকে কোনো ভেঙে পড়া কণ্ঠ বা কাকুতি মিনতি আশা করেছিলেন, কিন্তু এই মহিমান্বিত নীরবতা তার অহংকারে আঘাত করল। ফরিদ ঘোড়ার প্রধান তত্ত্বাবধায়কের কানে একটি কুটিল আদেশ ফিসফিস করে বললেন। সাইন্স, ঘোড়ার রক্ষক, কয়েক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল।
তারপর বড় কষ্টে একটি জরাজীর্ণ প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। সেটি একটি ঘোড়া ছিল, নাকি ঘোড়ার অবশিষ্টাংশ। একটি কঙ্কাল, যার ওপর চুলকানিযুক্ত চামড়া ঝুলছিল, জায়গায় জায়গায় লোম ঝরে গিয়েছিল। তার একটি পা বাঁকা ছিল, যা তাকে যন্ত্রণাদায়কভাবে ল্যামড়াতে বাধ্য করছিল, এবং তার মাথা মাটির দিকে ঝুলেছিল, যেন সে সারা দুনিয়ার শোক নিজের ভেতরে জমিয়ে রেখেছে। এটি সেই ঘোড়া ছিল যাকে ফরিদ আগে আল আবতার বলতেন, এবং যা তার আস্তাবলে লজ্জার প্রতীক হয়ে বাড়িয়েছিল। ফরিদ কখনো তাকে জবাই করার, আবার কখনো মরুভূমিতে ফেলে দেওয়ার কথা ভেবেছিলেন, কারণ সে রাজকীয় আস্তাবলের সৌন্দর্য নষ্ট করছিল। ফরিদ উঠে দাঁড়ালেন এবং দুর্বল ঘোড়াটির দিকে ইঙ্গিত করে তারপর রিয়ানের দিকে ফিরে নাটকীয় গলায় চিৎকার করে বললেন, হে লোক সকল, এটা মানায় না যে আমাদের অতিথি এই মহান বণিক এখান থেকে পায়ে হেঁটে ফিরে যান। এই ঘোড়াটি দেখো, আমি এটি বিশেষভাবে ওনার মতোই মর্যাদাবান একজনের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। অট্টহাসিল আওয়াজ এমন ছিল যে প্রাসাদের স্তম্ভগুলো কেঁপে উঠল। এক বণিক তোষামত করে বললেন, খোদার কসম, এই দুজন একে অপরের জন্যই তৈরি, বাজে জিনিসের জন্য বাজে জিনিসই মানায়। ফরিদ রিয়ানের কাছে এলেন এবং ঘোড়ার জীর্ণ দড়িটি তার দিকে ছুঁড়ে দিয়ে একটি পৈশাচিক হাসির সাথে বললেন, নিয়ে নাও, এটি আমার তরফ থেকে তোমার উপহার, এবং আমি কোনো অস্বীকার গ্রহণ করব না। এটি সব দিক থেকেই তোমার মতো, তোমরা দুজনেই বেকার এবং দুজনেই পৃথিবীর ওপর বোঝা। হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সবাই এই ভবঘুরে লোকটির প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। সে কি রেগে যাবে, সে কি অস্বীকার করবে, নাকি সে কাঁদবে? কিন্তু রিয়ান এমন কিছু করল যা কেউ কল্পনাও করেনি। সে তার খসখসে হাতটি বাড়িয়ে দিল, দড়িটি ধরল, তারপর সেই ভেঙে পড়া ঘোড়াটির কাছে গেল এবং একটি অতি সূক্ষ্ম নড়াচড়ার সাথে, যা শুধু কোনো বিশেষজ্ঞই অনুভব করতে পারে, সে ঘোড়াটির নাকের ওপর হাত রাখল এবং সেখানে একটি প্রশান্ত নিঃশ্বাস ফুঁকে দিল। ঘোড়াটি প্রথমবার তার মাথাটি সামান্য তুলল, যেন সে মিথ্যা আর কপটতার গন্ধের মাঝে হঠাৎ আশ্রয়ের সুবাস পেয়েছে। রিয়ান ফরিদের দিকে একটি দীর্ঘ দৃষ্টি দিল। এই দৃষ্টিতে কোনো ঘৃণা বা বিদ্বেষ ছিল না, বরং এই ধনী লোকটির প্রতি করুণা ছিল, যে নৈতিকতায় ফকির ছিল। সে নরম কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোমার উপহার কবুল করে নিলাম, কারণ রিজিক তার হকদার পর্যন্ত পৌঁছেই যায়, চাই মানুষ তাকে অপছন্দ করুক না কেন। আর দামি জিনিস অনেক সময় মাটিতে দাফন হয়ে যায়, যা শুধু অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিই দেখতে পায়। এ কথা বলে রিয়ান ঘুরল এবং আলতো করে দড়ি টানল। ল্যাংড়া ঘোড়াটি আস্তে আস্তে হাঁটতে লাগল। নিজের জখম পা টেনে টেনে হাঁটার শব্দ মাটিতে এক বিষণ্ণ সুর তুলছিল। দুটি বিধ্বস্ত অস্তিত্ব, একজন নিঃস্ব মানুষ এবং একটি অবহেলিত ঘোড়া, প্রাসাদের বিশাল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আর তাদের পেছনে ফরিদের এবং তার অতিথিদের হাসি আবারও উচ্চ গ্রামে বাজতে শুরু করল এবং সঙ্গীতের শোরগোলে হারিয়ে গেল। ভারী দরজা বন্ধ হয়ে গেল এবং রিয়ান তার নতুন ঘোড়ার সাথে রাতের অন্ধকার আর শীতল রাস্তায় একাকী রয়ে গেল। সে ঘোড়াটিকে নিয়ে শহরের শোরগোল আর প্রাসাদের আলো থেকে অনেক দূরে চলে গেল। পুরনো প্রাচীরের বাইরে এক জনশূন্য এলাকায় সে আশ্রয় খুঁজে পেল। সেখানে ভাঙা ঘরবাড়ির ধ্বংসাবশেষের মাঝে সে একটি থাকার জায়গা পেল। জায়গাটি ছিল একটি পুরনো বাড়ির দুটি দেওয়াল নিয়ে, এবং তার পাশেই একটি ছোট ঝর্ণা পাহাড়ের মাঝখান থেকে বেরিয়ে আসছিল, যা এতটাই সরু যে কাছে না এলে চোখেই পড়ে না। রিয়ান ঘোড়াটিকে একটি শুকনো গাছের সাথে বাঁধল এবং নিজে বসে দম নিতে লাগল। চাঁদের মৃদু আলোয় সে ঘোড়াটিকে দেখল। সেটি সত্যি অত্যন্ত জরাজীর্ণ ছিল, হাড়গুলো বেরিয়ে আসা, চামড়া রুগ্ন এবং মাথা সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে ঝুলে পড়া। কিন্তু রিয়ান তার মধ্যে সেই অবতারকে দেখল না, যেমনটা ফরিদ তাকে বলতো, বরং তার চোখে এটি একটি জীবন্ত আত্মা ছিল, যার শুধু একজনের দরকার ছিল যে তাকে বুঝবে। পরের দিন সকাল থেকে রিয়ান চিকিৎসার সফর শুরু করল। তার কাছে একটি দিরহামও ছিল না যে সে কবিরাজের কাছ থেকে ওষুধ বা মলম কিনবে, কিন্তু তার কাছে এর চেয়ে অনেক দামি জিনিস ছিল, সেই অভিজ্ঞতা যা সে বছরের পর বছর ঘোড়াদের সাথে কাটিয়ে অর্জন করেছিল, এবং মরুভূমির ভেষজ উদ্ভিদের প্রাচীন জ্ঞান। সে প্রথমে ঘোড়াটির সেই পা দেখল যার কারণে সে ল্যাংড়াচ্ছিল। রিয়ান খুরটি তুলল এবং খুঁটিয়ে পরীক্ষা করল। তারপর আক্ষেপের সাথে মাথা নাড়ল। পা ভাঙা ছিল না, বরং পুরনো নাল ভুল পদ্ধতিতে লাগানো হয়েছিল। পেরেক জ্যান্ত মাংসের ভেতরে ঢুকে গিয়েছিল, যার ফলে প্রদাহ সৃষ্টি হয়েছিল এবং ঘোড়াটি ব্যথার চোটে ল্যাংড়াচ্ছিল। রিয়ান একটি ধারালো পাথর এবং লোহার টুকরো খুঁজে পেল, যা সে ধ্বংসাবশেষের মধ্যে পেয়েছিল। প্রচণ্ড ধৈর্য এবং কঠোর পরিশ্রমের পর সে ত্রুটিপূর্ণ নালটি খুলে ফেলল। ঘোড়াটি মৃদু চিঁ শব্দ করল। তারপর সতর্কতার সাথে নিজের পা মাটিতে রাখল এবং দীর্ঘ কয়েক মাস পর প্রথমবার সে শক্তভাবে দাঁড়াল, কারণ ব্যথার আসল কারণ শেষ হয়ে গিয়েছিল।
চামড়ার সমস্যাটি আরও গুরুতর ছিল। চুলকানি ঘোড়াটির বড় অংশ খেয়ে ফেলেছিল। রিয়ান আশেপাশের মরুভূমিতে গেল, এক বিশেষ ধরনের তেতো ভেষজ উদ্ভিদ সংগ্রহ করল এবং একটি কাফেলার ফেলে যাওয়া মালপত্র থেকে কিছু আলকাতরা নিয়ে এলো। সে নিজের হাতে একটি সাধারণ প্রলেপ তৈরি করল এবং ঘোড়াটির শরীরে লাগানো শুরু করল। এই প্রক্রিয়াটি ঘোড়াটির জন্য কষ্টদায়ক ছিল, কিন্তু রিয়ান অনবরত নরম সান্ত্বনাদায়ক গলায় তার সাথে কথা বলে চলল। ধৈর্য ধরো বন্ধু, এই কষ্ট তোমার শরীর থেকে রোগ বের করে দেবে, তুমি আবারও শক্তিশালী হয়ে উঠবে। ধীরে ধীরে সপ্তাহগুলো কাটতে থাকল। রিয়ান তার সামান্য খাবার ঘোড়াটির সাথে ভাগ করে খেত। শীতল রাতে সে তার পাশে শুয়ে থাকত যাতে তাকে শরীরে রুম দিতে পারে, এবং প্রতি সকালে ঝর্ণার পানি দিয়ে তাকে ধুইয়ে দিত। ক্রমে মৃত চামড়া খসখসে খোসার মতো ঝুরে পড়তে লাগল। জখমগুলো শুকিয়ে গেল এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল রুগ্ন চামড়ার জায়গায় নতুন লোম গজাতে লাগল। এই লোম বাদামি বা কালো ছিল না, বরং শুরুতে অদ্ভুত ছাই রঙের মতো দেখাত। সময়ের সাথে সাথে যখন এর ঘনত্ব বাড়ল, তখন সেই ধূসর রং উজ্জ্বল রূপালী রঙে বদলে গেল, যা সূর্য বা চাঁদের আলোয় চোখ ধাঁধিয়ে দিত। ঘোড়াটির অবয়ব সম্পূর্ণ বদলে গিয়েছিল। হাড় জিরজিরে পাঁজরগুলো ভালো পুষ্টির কারণে গায়েব হয়ে গেল এবং তার ঘাড় এমন মহিমায় উঁচু হল যা আগে কেউ দেখেনি। এক জ্যোৎস্না রাতে যখন রিয়ান ঘোড়াটির পিঠ বুলিয়ে তাকে পরিষ্কার করছিল, তখন লেজের ঘন লোমের নিচে একটি অদ্ভুত জিনিসের ওপর তার নজর পড়ল। সে নিশ্চিত হওয়ার জন্য কাছে গেল এবং দেখল চামড়ার ওপর একটি অত্যন্ত ছোট এবং সূক্ষ্ম চিহ্ন আঁকা আছে। তার বুক ধড়ফড় করতে লাগল। সেই চিহ্নটি খুব ভালো করেই চিনত। এটি ছিল একটি বিরল এবং খাঁটি রাজকীয় বংশের সিল, এমন এক বংশ যার সম্পর্কে মনে করা হতো যে তারা বিলুপ্ত হয়ে গেছে বা সাধারণ আস্তাবল থেকে গায়েব হয়ে গেছে। রিয়ানের কাছে রহস্য খুলে গেল। এই ঘোড়া কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং ঘোড়াদের বাদশাহের সন্তান ছিল। কিন্তু অবহেলা আর জুলুম তার পরিচয় মিটিয়ে দিয়েছিল, ফলে সে একটি রুগ্ন খচ্চরের মতো দেখাচ্ছিল। রিয়ান হাসল, ঘোড়াটির ঘাড়ে জোরে চাপড় দিয়ে বলল, তোমার বাইরের অবস্থা তাদের ধোঁকা দিয়ে দিয়েছিল হে বাহাদুর, কিন্তু এখন তুমি নিজের আসল পরিচয় ফিরবে। আমি তোমাকে আর আফতার বলবো না, তোমার নাম সহাম, অর্থাৎ তীর, কারণ তুমি তীরের মতো দৌড়াবে, যাকে কেউ থামাতে পারবে না। সহামের স্বভাবও সম্পূর্ণ বদলে গেল। সে এখন আর সেই আতঙ্কিত বা একলা থাকা প্রাণীটি রইল না। সে দড়ি বা বাঁধন ছাড়াই রিয়ানের পেছনে পেছনে চলত। রিয়ানকে আসতে দেখে জোরে ডাক দিত এবং ভালোবাসায় নিজের মাথা তার কাঁধে ঘষত। তার শরীরের জখম সেরে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হল তার আত্মা মুক্তি পেয়েছিল। সে নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল, কারণ সে এমন একজন মানুষকে পেয়েছিল যে তাকে সম্মান করত, অপমান করত না। রিয়ান প্রতিদিন তাকে দেখত এবং তার বিশ্বাস বাড়তে থাকল যে আল্লাহ তাকে এই ঘোড়াটির কাছে কোনো বিশেষ উদ্দেশ্যে পৌঁছে দিয়েছেন এবং আগামী দিনগুলো তাদের দুজনের জন্য কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছে। এরই মধ্যে শহরের প্রাচীরের ভেতরে সময়ের চাকা নীরবে ঘুরছিল এবং ফরিদের অহংকারকে পিষে দিচ্ছিল, যদিও সেই বিষয়ে বেখবর ছিল। পুরো একটি বছর কেটে গিয়েছিল সেই রাত থেকে যেদিন রিয়ান এবং তার ঘোড়াকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। যেমন ঋতু বদলায়, তেমনি মানুষের অবস্থাও বদলে যায়, কারণ পৃথিবীতে কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। যেখানে রিয়ান আড়ালে থেকে তার ঘোড়া সহামের সাথে নতুন জীবন গড়ছিল, সেখানে প্রচণ্ড তুফান ফরিদের ব্যবসার ওপর আছড়ে পড়ল এবং তার সম্পদের ভিত্তি নাড়িয়ে দিল। বিপদ ফরিদের ওপর এমন দিক থেকে এলো যে সে কল্পনাও করেনি। প্রথম খবরটি বিদ্যুৎ হয়ে আছড়ে পড়ল। তার বাণিজ্যিক জাহাজগুলো, যাতে সে তার দামি সম্পদ বোঝাই করেছিল, সমুদ্রের মাঝখানে জলদস্যুদের হামলায় শিকার হল। সব মালামাল লুট করা হলো এবং জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হলো। এক রাতেই ফরিদ তার অর্ধেক সম্পদ হারিয়ে বসল। সে এখনও সমুদ্রের এই ধাক্কা সামলে উঠতে পারেনি যে স্থলের বিপদে সে হাজির হল। শহরের আস্তাবলগুলোতে এক রহস্যময় মহামারী ছড়িয়ে পড়ল এবং সবচেয়ে বেশি ক্ষতি হল ফরিদের আস্তাবলের। সেই আদরে পালিত ঘোড়াগুলো, যাদের নিয়ে সে গর্ব করত, যারা কখনো কঠোরতা দেখেনি, তারা এক এক করে মারা যেতে লাগল। সবচেয়ে সুন্দর এবং দামি ঘোড়াগুলো মারা গেল, আর যেগুলো বেঁচে রইল সেগুলো দুর্বল এবং জৌলুসহীন হয়ে পড়ল। পাওনাদেরেরা ফরিদের প্রাসাদের দরজায় কড়া নাড়তে লাগল, আর সেই বণিকেরা যারা প্রতি রাতে তার এখানে ভোজ ওড়াত, তারা ফরিদের দেউলিয়া হওয়ার গন্ধ পেতেই উধাও হয়ে গেল। যে প্রাসাদ একসময় হাসি আর সঙ্গীতে মুখরিত থাকত, তা এখন জনশূন্য, বিষণ্ণ আর আতঙ্কে ঘেরা। ফরিদের কাছে শুধু তার পুরনো খ্যাতিটুকু অবশিষ্ট ছিল এবং সেটিও দিন দিন মিলিয়ে যাচ্ছিল। এই নৈরাশ্যজনক অবস্থায় শহরের চকে ঢোলের আওয়াজ শোনা গেল। একটি খবরে বাজার কেঁপে উঠল। ওয়ালির অর্থাৎ শাসকের আদেশে 2 সপ্তাহ পর এক বিশাল মরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার 1 লক্ষ স্বর্ণমুদ্রা এবং রাজকীয় বাহিনীকে ঘোড়া সরবরাহ করার চুক্তি।
খবর শোনা মাত্রই ফরিদ নিজের জায়গায় লাফিয়ে উঠল, যেন তার শরীরে নতুন প্রাণ ফিরে এসেছে। 1,00,000 দিনার! এই অর্থ তার সমস্ত ঋণ পরিশোধ করতে পারে এবং তার ব্যবসাকে আগের চেয়েও ভালো অবস্থায় ফিরিয়ে আনতে পারে। আর সামরিক চুক্তি, এটি ছিল স্থায়ী সম্পদ এবং অটল মর্যাদার গ্যারেন্টি। ফরিদ জানত যে এটিই তার শেষ সুযোগ, হয় জয় ও মুক্তি, নয়তো হার আর ঋণের দায়ে কারাবাস। সে দ্রুত তার আস্তাবলগুলোর দিকে ছুটল, যা একসময় তার গর্ব ছিল। মনে আশা ছিল যে হয়তো কোনো একটি শক্তিশালী ঘোড়া মহামারী থেকে বেঁচে গেছে এবং তার শক্তি বজায় রেখেছে। কিন্তু দৃশ্যটি ছিল অত্যন্ত হতাশাজনক। সে খালি খোয়ারগুলোর মাঝে ঘুরতে লাগল এবং বেঁচে থাকা ঘোড়াগুলোকে আক্ষেপের সাথে দেখতে লাগল। কেউ শ্বাসকষ্টে ভুগছিল, কেউ দাগিয়ে থাকার ক্ষমতাও রাখছিল না, আবার কেউ প্রচণ্ড দুর্বল ছিল। তাদের মধ্যে একটি ঘোড়াও এমন ছিল না যে সবজির গাড়ি টানতে পারে। তো তারা এই কঠিন মরুদৌড়ে কিভাবে অংশ নেবে, যা মাইলের পর মাইল বিস্তৃত? ফরিদ ঘোড়াদের প্রধান তত্ত্বাবধায়কের মুখে চিৎকার করে উঠলেন। তার ঘাড়ের রগ রাগে ফুলে উঠেছিল। এইসব কিভাবে হলো? আমার ঘোড়াগুলো কোথায়? এই অলক্ষণে প্রাসাদে কি একটি প্রাণীও নেই যে কাজের যোগ্য? সাইজ ভয়ে মাথা নিচু করে বলল, হুজুর, মহামারী কাউকে ছাড়েনি, আর যে ঘোড়াগুলো বেঁচে আছে তারা কয়েক মাস ধরে প্রশিক্ষণ পায়নি, কারণ আমরা বিপদে জড়িয়েছিলাম। ফরিদের মনে হলো যেন তার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আর দৌড়ের জন্য মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। না কোনো নতুন ঘোড়াকে প্রশিক্ষণ দেবার সময় ছিল, না অসুস্থদের চিকিৎসার। একমাত্র পথ ছিল সেই অর্থ যা তার কাছে অবশিষ্ট ছিল। ফরিদ তার বাকি সব নগদ টাকা একত্রিত করলেন এবং তার কয়েকজন বিশ্বস্ত সহযোগীকে ডাকলেন, যারা এখনও তার সাথে ছিল। তিনি অস্থির গলায় বললেন, মন দিয়ে শোনো, শহর এবং আশেপাশের সমস্ত বাজারে ছড়িয়ে পড়ো। যে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া নজরে আসবে সেটিই কিনে আনো। দামের পরোয়া নই, যা চাইবে তাই দিয়ে দাও। আমার এমন ঘোড়া চাই যা আমাকে জয় এনে দেবে, না হলে আমরা সবাই রাস্তায় এসে পড়ব। ফরিদের লোকগুলো চারদিকে পাগলের মতো ছুটাতে লাগল, মুক্তির একটি পথ খুঁজতে। এই হট্টগোল আর অস্থিরতার মাঝে ফরিদের মনে একবারের জন্যেও এই খেয়াল আসল না যে ঘোড়াটি তার প্রয়োজন, শক্তি, গতি আর উন্নত জাতের ঘোড়া, সেটিই আসলে সেই কঙ্কাল ছিল যাকে সে 1 বছর আগে নিজের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিল এবং উপহাস করেছিল। সে সমাধান অন্যের পকেটে খুঁজছিল, অথচ সমাধান তার নিজের হাতেই ছিল, যা সে তার অহংকারে হারিয়ে ফেলেছিল। কয়েকদিন পর তার লোকগুলো ফিরে এলো। তারা এক অপরিচিত বণিকের কাছ থেকে অত্যন্ত চড়া দামে একটি ঘোড়া কিনেছিল। ঘোড়াটি শক্তিশালী এবং সুন্দর দেখাচ্ছিল, কিন্তু প্রধান সাইজ উদ্বেগের সাথে ফরিদের কানে ফিসফিস করে বলল, হুজুর, ঘোড়াটি দেখতে সুন্দর হলেও আমাদের মরুভূমির বালিতে দৌড়াতে অভ্যস্ত নয়। এছাড়া এটি বেশ খিটখিটে এবং দীর্ঘ দৌড়ের জন্য পুরোপুরি তৈরি মনে হচ্ছে না। ফরিদ ধমক দিয়ে বিরক্তির সাথে বললেন, উপদেশ দেওয়ার সময় এখন নেই। এর রূপই শক্তির প্রমাণ, এবং আমি নিজেই বাকি দিনগুলোতে এর প্রশিক্ষণ দেব। আমাদের জিততেই হবে, অন্য কোনো পথ নেই। এভাবে ফরিদ সব আশা সেই নতুন ঘোড়াটির ওপর ন্যস্ত করলেন এবং প্রধান সাইসের সতর্কতা উপেক্ষা করে সোনার স্বপ্ন চোখে সাজিয়ে দৌড়ের দিনের দিকে এগিয়ে গেলেন। তিনি জানতেন না যে নিয়তি মরুভূমির ময়দানে তার জন্য কি সাজিয়ে রেখেছে। দৌড়ের দিন সূর্য আগুন ঝরাতে ঝরাতে উদিত হল, যেন আগে থেকেই উত্তপ্ত পরিবেশে আরও তাপ ঢালছে। মরুভূমির কিনারায় হাজার হাজার মানুষ জমা হয়েছিল, যেখানে ওয়ালি এবং রাজ্যের বড় বড় ব্যক্তিদের তাঁবু বসানো হয়েছিল। ব্যবসায়ীদের হাঁকডাক, তলোয়ারের ঝনঝনানি আর ঘোড়াদের রেশাধ্বনি সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। ঘোড়াগুলো তাদের খুর দিয়ে মাটি পিষছিল সামনের লড়াইয়ের জন্য। ধুলোর আস্তরণ বাতাসে ভাসছিল এবং সবার নজর শুরুর রেখায় স্থির ছিল। ফরিদ তার সহযোগীদের মাঝে দাঁড়িয়েছিলেন, কপাল থেকে চুইয়ে পড়া ঘাম মুছছিলেন, যদিও সকালের বাতাস শীতল ছিল। তিনি দামি পোশাক পরেছিলেন, কিন্তু তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি তার সেই নতুন ঘোড়াটির দিকে তাকালেন, যা তিনি চড়া দামে কিনেছিলেন। ঘোড়াটি আকারে বড় এবং সুন্দর ছিল, কিন্তু অস্থির হয়ে ডাকছিল, মাথা ঝাঁকানি দিচ্ছিল এবং দৌড় শুরু হওয়ার আগেই তার ঘাড় ঘামে ভিজে গিয়েছিল, যা তার মানসিক চাপ এবং বড় প্রতিযোগিতায় অনভ্যস্ত হবার স্পষ্ট লক্ষণ ছিল। যখন সওয়ারিরা সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিল, হঠাৎ জনতার মাঝে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর শেষ সওয়ারির দিকে গেল, যে দেরিতে পৌঁছেছিল। সে না কোনো চকচকে বর্ম পরেছিল, না অন্য বণিকদের সওয়ারিদের মতো রঙিন রেশম। সে একটি সাধারণ উলের আলখাল্লা পরেছিল এবং মুখটি পুরোপুরি নেকাবে ঢাকা ছিল, শুধু চোখ জোড়া ছাড়া।
কিন্তু যে জিনিসটি সবার শ্বাস আটকে দিল তা সওয়ারি নয়, বরং সেই ঘোড়াটি যার উপর সে সওয়ারি ছিল। সেটি ছিল একটি রূপালী রঙের ঘোড়া, যা রোদে এমনভাবে চকমক করছিল যেন তার নূর আলো দিয়ে গড়া। তার শরীর ছিল সুঠাম এবং পেশিবহুল, এক অপরূপ সমন্বয়। সে অন্য ঘোড়াগুলোর শোরগোলের মাঝে বাদশাহী গাম্ভীর্যের সাথে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। ফরিদ অবজ্ঞার সাথে নেকাববরা সওয়ারিটিকে দেখে বিড়বিড় করে বললেন, এই বেদুইনটিকে যে তার তালিমারা আলখাল্লা নিয়ে বড় বণিকদের সাথে মোকাবিলা করতে এসেছে। তার চারপাশের লোকগুলো হেসে উঠল, কিন্তু ফরিদের হাসি তার গলাতেই আটকে গেল যখন তার নজর সেই রূপালী ঘোড়াটির উপর পড়ল। তার হৃদয়ে এক অদ্ভুত টান অনুভূত হল। এই ঘোড়াটির দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে চেনা কিছু একটা ছিল, এমন এক আভিজাত্য যা তাকে কোনো ভুলে যাওয়া স্মৃতির দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার মস্তিষ্ক একথা মানতে নারাজ ছিল যে এই উপকথার মতো ঘোড়াটির সাথে সেই কঙ্কালের মতো প্রাণীটির কোনো সম্পর্ক থাকতে পারে, যাকে সে 1 বছর আগে তাড়িয়ে দিয়েছিল। শুরুর সংকেত বাজল এবং ঘোড়াগুলো প্লাবনের মতো দৌড়াতে লাগল। তাদের পেছনে ধুলোর ঝড় উঠল, যা মুহূর্তের জন্য দৃষ্টি আড়াল করে দিল। শুরুতে ফরিদের ঘোড়া প্রচণ্ড শক্তির সাথে এগিয়ে গেল। তার উড়ন্ত পা এবং বিস্ফোরক গতি তাকে সবার আগে করে দিল। জনতা ফরিদের নামে স্লোগান দিতে লাগল এবং অহংকারী বণিকের ঠোঁটে হাসি ফুটে উঠল। তার মনে হল জয় নিশ্চিত হয়ে গেছে এবং সোনা এখন তার পকেটে। কিন্তু মরু দৌড় ছোট মাঠের দৌড় নয়, এটি শক্তি, ধৈর্য এবং দীর্ঘ দম নেওয়ার পরীক্ষা। অর্ধেক পথ যাওয়ার পর যখন খুরগুলো বালিতে ধসতে লাগল এবং সূর্যের তাপ বাড়ল, তখন পাল্লা বদলাতে শুরু করল। ফরিদের ঘোড়া, যা প্রচুর খাবার আর ছায়াযুক্ত আস্তাবলের আরাম আয়েসে অভ্যস্ত ছিল, সে তার সাহস হারাতে লাগল। তার কদম ভারী হয়ে গেল, দম ফুরিয়ে এলো এবং তার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে লাগল। সাওয়ারি তাকে চাবুক দিয়ে উত্তেজিত করার চেষ্টা করল, কিন্তু ঘোড়াটি ক্লান্তিতে টলতে লাগল। ঠিক এই চরম মুহূর্তে ধুলোর ঝড় চিরে নেকাব পরা সাওয়ারি এবং তার রূপালী ঘোড়াটি প্রকাশিত হল। সাওয়ারির হাতে কোনো চাবুক ছিল না এবং সে তার ঘোড়াকে মারছিলও না। সে তার ঘোড়ার ঘাড়ের উপর ঝুঁকেছিল এবং তার কানে ফিসফিস করছিল, যেন তারা দুজনেই এক প্রাণ। সেই ঘোড়াটি ছিল সাহাম। অভাবনীয় সাবলীলতায় সে দৌড়াচ্ছিল, যেন বালির ওপর নয় বরং তার ওপর দিয়ে উড়ছে। সেই মাসগুলো যা সে নির্জনে কাটিয়েছিল, রিয়ানের পেছনে দৌড়ে, পাথুরে পাহাড়ে চড়ে এবং প্রকৃতির কঠোরতা সয়ে, তা তাকে এমন এক প্রাণীতে পরিণত করেছিল যে ক্লান্তি কি তা জানতই না। সাহাম বিজলির মতো ফরিদের হাঁপাতে থাকা ঘোড়াটির পাশ দিয়ে বেরিয়ে গেল। ফরিদ আতঙ্কে পেছনে ফিরে দেখলেন যে এই প্রতিদ্বন্দ্বী তাকে ধুলোবালির মধ্যে পেছনে ফেলে চলে যাচ্ছে। তার ঘোড়াটি পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু ক্লান্তির চোটে টলকে গিয়ে হাঁটুর ওপর পড়ে গেল এবং সাওয়ারিকে বালির ওপর ফেলে দিল। রূপালী ঘোড়াটি সবাইকে পেছনে ফেলে গেল এবং অভাবনীয় ব্যবধানে জয়ী হয়ে শেষ রেখা অতিক্রম করল। ওয়ালি এবং জনতার মাঝে এক পূর্ণ নীরবতা বিরাজ করছিল, যারা তাদের জীবনে এমন গতি আর এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি। শেষ করার পর ঘোড়াটি কয়েক কদম হেঁটে থামল। সে হাঁপাচ্ছিল না, বরং জয়ের গৌরবে নিজের জায়গায় নাচছিল এবং তার সাওয়ারি শান্তভাবে তার ঘাড় বুলিয়ে দিচ্ছিল। দূর থেকে ফরিদ এই দৃশ্য দেখছিলেন। তার মুখ ধুলোয় মাখা ছিল এবং তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গিয়েছিল। তিনি দেখছিলেন তার সম্পদের স্বপ্ন মরুভূমির ধুলোর সাথে উড়ে যাচ্ছে। যখন ধুলোর ঝড় থিতু হল এবং জনতার স্লোগান আস্তে আস্তে নিস্তব্ধতায় বদলে গেল, তখন মুকুট পরানোর সময় এলো। ওয়ালি তার রক্ষী ও মন্ত্রীদের পরিবেষ্টনে ময়দানে নামলেন এবং সেই নেকাব পরা সাওয়ারির দিকে এগিয়ে গেলেন, যে এখনও গাম্ভীর্যের সাথে তার রূপালী ঘোড়ার ওপর বসেছিল। ফরিদ নিজের কাপড় থেকে ধুলো ঝাড়লেন। হাড়ের তিক্ততা সত্ত্বেও তার ভেতরের বণিক এখনও মরেনি। সে বিজয়ী ঘোড়াটিকে লোভাতুর দৃষ্টিতে দেখছিল। সে মনে মনে ভাবতে লাগল, দৌড়ে তো হেরে গেছি, কিন্তু যদি আমি এই অলৌকিক ঘোড়াটি কিনে নিই, তবে আমার সব হার উসুল হয়ে যাবে। এটা থেকে আমি এক নতুন বংশ তৈরি করব, যা সোনার ওজনে বিক্রি হবে। ফরিদ ভিড় চিড়ে সামনে এগিয়ে গেলেন এবং ওয়ালির পেছনে প্রথম সারিতে জায়গা নিলেন। ওয়ালি সাওয়ারির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, অভিনন্দন হে বীর সাওয়ারি, আজ তুমি আমাদের এমন গতি দেখিয়েছ যা আমরা আগে কখনো দেখিনি। তোমার মুখ দেখাও, যাতে মানুষ তাদের নায়ককে চিনতে পারে এবং তোমাকে পুরস্কার দেওয়া যায়। সাওয়ারি ধীরে ধীরে হাত বাড়ালো, নেকাব ধরল এবং সেটি সরিয়ে দিল। মানুষের মুখ থেকে একসাথে চিৎকার বেরিয়ে এলো এবং ফরিদের হগে রক্ত জমে গেল। সে কোনো রাজপুত্র ছিল না, না কোনো অপরিচিত বেদুইন। সে ছিল রিয়ান। কিন্তু সে সেই রিয়ান ছিল না যে জীর্ণ পোশাকে আর ধুলোমাখা চুলে একজন ভবগৃহে ছিল। সে পরিষ্কার পোশাকে, পরিপাটি চেহারায় দাঁড়িয়েছিল এবং তার মুখে সম্মান এবং গাম্ভীর্যের আলো ছিল।
ঘোড়াটির সেবা আর নির্জনতার জীবন তাকে তার আদি পরিচয় ফিরিয়ে দিয়েছিল, একজন অভিজাত সাওয়ারি। ফরিদ নিজেকে সামলাতে পারলেন না। তিনি সাধারণ বিস্ময়ের মাঝে সামনে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠলেন, রিয়ান, এটা কি তুমি? রিয়ান আর ঘোড়ার পিঠ থেকে ফরিদের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো এবং বলল, হ্যাঁ ফরিদ, আমি সেই রিয়ান। ফরিদ রিয়ানের ঘোড়ার কাছে এলেন এবং তার পেশিবহুল শরীর বিস্ময়ে পরখ করতে লাগলেন। বণিকের চোখে লোভ আর অস্থিরতা ছিল। তিনি দ্রুত বললেন, শোনো রিয়ান, অতীত শেষ হয়ে গেছে, তুমি জিতে গেছ, অভিনন্দন, 1,00,000 দিনার তোমার হলো। কিন্তু এই ঘোড়াটি আমি চাই, যা চাইবে তাই দেব, এক্ষুনি আমার কাছে বিক্রি করো, কি বলো? রিয়ান একটি মৃদু হাসি দিল, এমন এক হাসি যাতে আনন্দ ছিল না। সে তার ঘোড়ার ঘাড়ে হাত বুলিয়ে দিল। ঘোড়াটি ভালোবাসায় তার দিকে ঝুঁকে গেল। ময়দানে পূর্ণ নিস্তব্ধতা নেমে এলো। ওয়ালি, উজির এবং জনতা রিয়ানের উত্তরের অপেক্ষায় ছিল। রিয়ান পরিষ্কার এবং উচ্চস্বরে সেই সত্যটি বয়ান করল যা বজ্রপাতের মতো আছড়ে পড়তে যাচ্ছিল। তুমি কি সেই জিনিসটি কিনতে চাও যা তুমি নিজেই আমাকে উপহাস করে দিয়েছিলে ফরিদ? ফরিদ বিভ্রান্ত হয়ে ভ্রু কুচকালেন। মানে কি? আমি তোমাকে কিছুই দিইনি, শুধু... হঠাৎ তিনি থেমে গেলেন। তার চোখ আতঙ্কে বড় হয়ে গেল। তিনি এক পা পিছিয়ে গেলেন, যেন কোনো ভূত দেখেছেন। তার নজর ঘোড়াটির পায়ে থাকা সেই বিশেষ চিহ্নের ওপর পড়ল। তারপর ঘোড়াটির চোখের দিকে সেই একই চাহনি। তিনি তাকে চিনতে পারলেন। রিয়ান কথা চালিয়ে গেল এবং সবাই কান পেতে শুনছিল। হ্যাঁ ফরিদ, ভালো করে দেখো, এটি সেই আবতার, সেই চুলকানিযুক্ত ল্যাংড়া দুর্বল ঘোড়া যাকে তুমি তোমার আস্তবল থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে যাতে তোমার অতিথিদের সামনে অপমান করতে পারো। এটি সেই হাড়ের কঙ্কাল যা তুমি আমার দিকে ছুঁড়ে দিয়েছিলে হাসির জন্য। তুমি তার মধ্যে শুধু রোগ দেখেছিলে আর আমি তার মধ্যে প্রাণ দেখেছিলাম। তুমি তাকে তোমার সংকীর্ণ রহমত থেকে বের করে দিয়েছিলে, তো আল্লাহ তাকে তার বিশাল রহমতে জায়গা দিয়েছেন। জনতার মাঝে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। আবতার, সেই ঘোড়াটি যা শহরের উপহাস ছিল? কারও বিশ্বাস হচ্ছিল না যে ভালোবাসা আর যত্ন একটি পঙ্গু প্রাণীকে এমন অসামান্য করতে পারে। ফরিদের মাথা ঝিমঝিম করতে লাগল। মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল। যে ঘোড়াটিকে সে সব জায়গায় খুঁজছিল যাতে তার ব্যবসা বাঁচাতে পারে, সেটি তারই ছিল, তারই আস্তবলে বড় হয়েছিল এবং সে নিজ হাতে তাকে অবজ্ঞা করে তাড়িয়ে দিয়েছিল। সে নিজের মুক্তি নিজের শত্রুকে ফ্রিতে দিয়ে দিয়েছিল, তাও আবার ঘৃণা আর অবহেলার সাথে। আজ সেই কথাটি এক জোরালো চড় হয়ে তার মুখে ফিরে এসেছিল। ফরিদ কিছু বলার চেষ্টা করলেন, তোতলালেন, কিন্তু শব্দ গলায় আটকে গেল। কিন্তু আমার জানা ছিল না। রিয়ান দৃঢ় কণ্ঠে তার কথা কেটে দিল। লাগাম টানতে টানতে বলল, এটাই তো তোমার সমস্যা ফরিদ, আর এটাই তোমার আসল দারিদ্র্য। দারিদ্র্য পকেটের হয় না, অন্তর্দৃষ্টির হয়। তুমি ধন সম্পদ আর ঘোড়া রেখেছিলে, কিন্তু সেই মনটি রাখনি যা ধুলোর আড়ালে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখতে পায়। রিয়ান সামনে এগিয়ে ওয়ালির কাছে গেল, সোনার ভারী থলি গ্রহণ করল এবং রাজকীয় চুক্তিতে সই করল। তালি বাজানোর শব্দের মাঝে সে এক বিশাল জনতার কাছ থেকে, যারা তার কাহিনীতে গভীরভাবে প্রভাবিত হয়েছিল, মাথা উঁচু করে সাহামের ওপর সওয়ার হয়ে ময়দান থেকে বেরিয়ে গেল। আর ফরিদ সেই ভিড়ের মাঝে একা দাঁড়িয়েছিলেন, দেখছিলেন রিয়ান মাথা উঁচু করে বেরিয়ে যাচ্ছে। ফরিদ তার খালি হাত দুটির দিকে তাকালেন, তারপর সেই দামি ঘোড়াটির দিকে যা তিনি কিনেছিলেন এবং যেটি দৌড়ের মাঝে পড়ে গিয়েছিল। সেই মুহূর্তে তার ওপর তিক্ত সত্যটি পরিষ্কার হল। তিনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন। কপাল তার সাথে নেই বলে নয়, বরং তার অহংকার তাকে সেই খাজানা থেকে অন্ধ করে দিয়েছিল যা তার হাতেই ছিল। ফরিদ তার শূন্য প্রাসাদে ফিরলেন। দরজায় পাওনাদারেরা দাঁড়িয়েছিল এবং খাদেমরা বিদায় নিচ্ছিল। তিনি মার্বেলের চৌকাঠে বসে পড়লেন, ঠিক সেই জায়গায় যেখানে একসময় রিয়ান ফরিদের মতো ফকির হয়ে দাঁড়িয়েছিল। আজ জায়গা বদল হয়ে গিয়েছিল এবং ধনী বণিক আজ কেবল একটি স্মৃতি হয়ে গিয়েছিল, এমন এক ব্যক্তির স্মৃতি যার কাছে সব কিছু ছিল কিন্তু সে কিছুই আগলে রাখতে পারেনি। দূরে কোথাও রিয়ান সোহামের সাথে এক নতুন দিগন্তের দিকে ছুটছিল। দুজনে মিলে এমন এক কাহিনী লিখছিল যা ছিল বিশ্বস্ততার এবং সেই রিজিকের যা শক্তি দিয়ে নয় বরং রহমত দিয়ে পাওয়া যায়। রিয়ানের জন্য এই পুরস্কার শুধু খরচ করার সম্পদ ছিল না, বরং ন্যায়ের প্রত্যাবর্তনের বীজ ছিল। পরের দিনই সে বাজারে নামল, এখন আর একজন ভাগ্যহত নয় বরং একজন দুঃখ বণিক হিসেবে। সে 1,00,000 দিনারকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগালো,
কাফেলা কিনল, ব্যবসা রেশম, মশলা এবং উন্নত জাতের ঘোড়ায় ছড়িয়ে দিল। তার সততা এবং সুনাম, যা থেকে বাজার দীর্ঘকাল বঞ্চিত ছিল, খুব অল্প সময়েই তার সম্পদকে দ্বিগুণ করে দিল। সে আবারও শহরের সবচেয়ে বড় বণিকদের মধ্যে গণ্য হতে লাগল এবং সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। কিন্তু নতুন রিয়ান, পুরনো রিয়ান এবং ফরিদ দুজনের চেয়েই আলাদা ছিল। সে নিজেকে মানুষের থেকে আলাদা করার জন্য উঁচু দেওয়াল তৈরি করেনি, বরং তার আয়ের বড় অংশ গরিব, মুসাফিরদের আশ্রয়স্থল এবং তরুণদের ঘোড়াসোয়ারি এবং ঘোড়ার যত্ন শেখানোর মাদ্রাসায় ব্যয় করতে লাগল, যাতে তার শহরে না কোনো মানুষ অপমানিত হয় আর না কোনো ঘোড়া মাজলুম থাকে। আর সোহাম, সেই রূপালী ঘোড়াটি, রিয়ান তাকে দুনিয়ার সমস্ত ধনের বিনিময়েও বিক্রি করতে অস্বীকার করল। না তাকে দিয়ে কোনো খাটুনি করালো, না গাড়ি টানালো। তার জন্য তার নতুন বাড়ির বাগানে এক প্রশস্ত ও আরামদায়ক আস্তাবল তৈরি করল, যেখানে সে সম্মান ও মর্যাদার সাথে তার মালিকের চিরস্থায়ী সঙ্গী হয়ে থাকল। শহরের অন্য প্রান্তে ফরিদ তার সেই প্রাসাদের সামনে একা দাঁড়িয়েছিলেন, যা ঋণ মেটানোর জন্য নিলাম হয়ে গিয়েছিল। তিনি রিয়ানের মালবোঝাই কাফেলাগুলোকে যেতে দেখছিলেন। সেই মুহূর্তে তার এক তিক্ত সত্যের উপলব্ধি হল। তার হাতের মাল তো চলে গেছে, কিন্তু রিয়ানের মনের সম্পদই ছিল সেই জিনিস যা তাকে এমন এক মর্যাদা দিয়েছে যা কখনো বিলীন হয় না। এভাবে বণিক আবারও ভদ্র মানুষে পরিণত হল, যেমনটি সে আগে ছিল। আর শহরের স্মৃতিতে এক জীবন্ত শিক্ষা রেখে গেল, রহমতই একমাত্র বাণিজ্য যাতে কখনো লোকসান হয় না। এরই সাথে নতুন ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাকে নিজের হেফাজতে রাখুন।